TV9 বাংলায় আপনাদের স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে পুরো চাঁদের হাট, পুরো সোনাদার টিম। আমরা খুব এক্সাইটেড, কারণ এটা মে মাসের ছবি। এই সময় একটা ছুটি থাকে, সেই জন্য সবাই এই ছবিটা দেখতে যায়। খুব হিট একটা সিরিজ। আর তারপরে এবার নতুন ছবি আসছে। আমি প্রথমে আবিরের কাছে জানতে চাই যে আমরা শুনেছি যে এই মুহূর্তে বেশি সোনা না কিনলেই ভালো, কিন্তু বেশি সোনাদা দেখলে কোনো সমস্যা নেই। সেইটা তুমি একটু বলো যে সোনাদা দেখতে তুমি কিভাবে সবাইকে ডাকতে চাও। না, আমি শুধু এটুকুই বলতে চাই যে তুমি যেটা বললে সেই প্রসঙ্গেই বলি যে আগের তিনটে ছবিতে যেভাবে মানুষ আমাদের ভালোবেসেছেন সেটা আমাদের সব থেকে বড় গুপ্তধন। মানে এটা শুনলে একটু মনে হবে ডায়লগ, একদমই ডায়লগ নয়। এবং এবারে এই সপ্তডিঙ্গার গুপ্তধনের প্রচারে আমরা যখন বিশেষ করে বিভিন্ন স্কুলগুলোতে যাচ্ছি, ওদের মধ্যে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, যে উত্তেজনাটা দেখতে পাচ্ছি, তাতে না সত্যি কথা বলতে গিয়ে আমাদের এই বিশ্বাসটাই আরও পোক্ত হচ্ছে যে ছবিটা এখন ওদের হয়ে গেছে। আমাকে, ঈশাকে বা অর্জুনকে, ইভেন ধ্রুবকেও ফট করে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা ওইখানে যেন কী হয়েছিল, আমরা হয়তো একটু ভাববো বা একটু মনে হবে হ্যাঁ কী জানি। আমি দেখছি বাচ্চাগুলো পটাপট উত্তর দিয়ে দিচ্ছে এবং বলছে এটার পর এটা হয়েছিল, ওটার পর ওটা হয়েছিল। তো সেটা ভীষণ ভীষণ আনন্দের, এবং সেই কারণেই একটু দুরু যে বক্ষ ব্যাপারটা ওটাও একটু বেশি হচ্ছে, কারণ 4 বছর অপেক্ষার পর চতুর্থ ছবি। তো এতটা অপেক্ষা, এতটা ভালোবাসা, আশা করছি সে সম্মানটা আমরা দিতে পারবো। এবার আমরা অ্যাডভেঞ্চারে কোন দিকটাতে যাচ্ছি, মানে একটু গল্পটাও আমাদেরকে বলো। এবারে সুন্দরবন দেখা যাবে। আর সুন্দরবনে আমি আগে গেছি, বাট শুটিং কখনো করি। দেখো, সুন্দরবন সেভাবে দেখতে গেলে যে খুব শুটিং ফ্রেন্ডলি একটা জায়গা তা তো নয়, তবে এই ব্যাপারটায় আমি ধ্রুব ডিরেক্টোরিয়াল টিম এবং বিশেষ করে SVF আর প্রোডাকশন টিমকে আলাদা করে একটা সাধুবাদ দেবো। কারণ ওরা না অনেক দিন আগে থেকে, যেহেতু গল্পটা জানাই ছিল সুন্দরবনে হবে, পরিকল্পনাটা অনেক আগে থেকে করেছিল, যাতে আমাদের এরকম কোনো অভিপ্রায় বা ইচ্ছে ছিল না যে ওখানে গিয়ে কোনো ঝুঁকির সম্মুখীন হই, বা ওখানকার যারা বাসিন্দা, সে মানুষ হোক বা পশু পাখি হোক, তাদেরকেও ডিস্টার্ব করাটা খুবই আহাম্মকের কাজ, সেটা আমরা চাইনি করতে। তো সেটা ওরা খুব সুন্দরভাবে পরিকল্পনা করেছেন। আর সুন্দরবন তো আমরা সহজেই বলতে পারি ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা। তো সেই সৌন্দর্যটা বড় পর্দায় আরও ভালো লাগবে। এবং এই বিষয়ে বলি, আমাদের আর্ট ডিরেকশন টিম, দেখো পুরোটা যেরকম সুন্দরবনে আমরা করিনি, কিছু কিছু হয়তো আমরা এখানেও করেছি, সেইটা ওরা এত খেটে বানিয়েছে। আমি মাঝে মধ্যেই মজা করে ওদের বলতাম, হ্যাঁ রে, কোন পুজোর সঙ্গে তোদের কথা হয়েছে, কারণ এগুলো কথা বলে রাখ এখন থেকেই, মোটামুটি এটা রিক্রিয়েট করে দিস, এটা এখানে ওটা ওখানে, এইভাবে। কিন্তু শিবাজি, আমাদের আর্ট ডিরেক্টর, ওকে বলতাম, শিবাজি এটার মায়না হয়ে গেছে, এটা তাহলে কথা বলে রাখ। না, সত্যি ওরা খুব খেটেছে, খুবই খেটেছে এবং পরিশ্রম করেছে। কারণ নিজেটা বারবারই বলছি যে আগের ছবিগুলোর তুলনায় যদি একটা আরেকটু বড়, আরেকটু গ্র্যান্ড যদি না হয়, তাহলে তো দর্শকদেরও মনে হবে যে কী আর হলো। তো সেটা চেষ্টা করেছি। আচ্ছা, আমাকে তোমাদের রসায়নটা নিয়ে বলো। এই যে দুজন দুদিকে বসেছে, আমি চাইছিলাম যে দুজন একদিকে বসুক। এই কেমিস্ট্রিটা এবার কিভাবে এগোচ্ছে? আমরা দুজনেই একটু বড় হয়েছি, আবির ঝিনুকে একটু বড় হয়েছে, তো একটু ম্যাচিউরিটি বেড়েছে, একটু বাচ্চাদের মতো ঝগড়াটা একটু কমেছে আমার মনে হয়। বাকি তো ছবি দেখলে খুব বেশি বলে দিলে প্রবলেম আছে, কিন্তু হ্যাঁ ওই ম্যাচিউরিটি লেভেলটা একটুখানি সোনাদার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি আমরা। তো ওই দিক থেকে আরেকটু ডেপথ বেড়েছে আর কি দুজনের মধ্যে। এই ছবিতে আমার মনে হয় আবির ঝিনুককে পুরো নতুন ভাবে পাবে দর্শক। এবং তুমি যে রসায়নের প্রশ্নটা করলে, এই ছবিতে সোনাদাও এত প্রশ্রয় দিয়েছে ওদের রসায়নকে, মাঝে মধ্যেই মুখ ঘুরিয়ে থাকতে হয়েছে। আমি পুরোটা দেখবো না, বাচ্চাদের ছবির ঘেরাটোপের থেকেও এই ন্যাচারাল প্রোগ্রেশনটা ওদের সম্পর্কেরও, এবং সোনাদার যে তাতে প্রচ্ছন্ন প্রশ্রয়, আমাদের বাঙালি পরিবারের এই যে কাজিনসদের মধ্যে যে মজাটা, আমার মনে হয় এবার আরো অনেক বেশি করে পাবে দর্শক। হ্যাঁ, মানে তার সঙ্গে আমার মনে হয় সোনাদার পেছনেও লাগা হয়েছে, প্রচন্ড লাগা হয়েছে, যেরকম প্রত্যেকটা ছবিতেই থাকে। এখন আমরা এই প্রশ্নটা আর করি না যে সোনাদার কোনো নায়িকা আসবে কিনা, মানে আমরা হাল ছেড়ে দিয়েছি। অন্য ছবিতে এত বেশি নায়িকা পাচ্ছে, আমাদের ছবিতে নায়িকা পেতে হবে না, আমরা এটা বলে দিয়েছি। আমরা এই প্রশ্নের উত্তর সর্বসম্মতিতে ঈশাকে অ্যাপয়েন্ট করেছি উত্তর দেওয়ার জন্য। রাইট। এবং যখনই এই প্রশ্নটা ওঠে সবাই আমার দিকে তাকিয়ে থেকে, ন্যাচারালি আমি উত্তর দেব। তো আমি যেটা গত ছবিতেও, মানে কর্ণ সুবর্ণর গুপ্তধনে ঝিনুক খুব ক্লিয়ারলি বলে দিয়েছে অনস্ক্রিন যে আমাদের তিনজনের মধ্যে আমরা 4 নম্বর কাউকে চাই না। সো এটা মানছে ডিরেক্টর আপাতত, তারপর দেখা যাবে পরের ছবি। ডিরেক্টরের তো কোনো উপায় নেই এখন। তুমি চিন্তা করো, এই প্রেশার যদি আমার উপর তৈরি করে, তুমি দেখো সোনাদা বেচারা কাঁচুমাচু মুখে বসে আছে, কি করবে বলো? আমরা বুঝতে পারছি সময়টা যেরকম, টিম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক কিছু দেখো তাহলে সমস্যা হতে পারে। আবার মজাটা হচ্ছে টিমের মধ্যে এই যে মানিয়ে নিয়ে চলাটা, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু।
আচ্ছা অর্জুন, আমাকে বলো যে তুমি তো হিন্দি কাজও করছিলে মাঝখানে, অনেক রকম কাজ করো, এই টিমটার সঙ্গে যখন তুমি শুটিং করতে ফিরে আসো সেটার আলাদা এক্সাইটমেন্টটা কি কি কারণে থাকে? সব থেকে বড় কারণ হলো এরকম ইজি কেমিস্ট্রি কোথাও হয় না, সেটা দেখো ও কিরকম হাসছে। হ্যাঁ এটা তো ফেমাস। আমরা একে অন্যের উপর হাসতে পারি, এইটা হচ্ছে এই শুটিংটার মজা সব থেকে। তো এরকম এত ন্যাচারালি এত ভালো সিঙ্ক হওয়া হয় না, 4 বছর পরেও শুটিংয়ে এসেও ধ্রুবদার যেটা তুমি যেটা বলেছিলে, এটা আমার ফেভারিট, সব জায়গায় বলছি, মনে হলো কর্ণ সুবর্ণ শুটিং গতকালই শেষ হয়েছে, অথচ 4 বছর আগে শেষ হয়েছে। তো ওইটাই মানে উই হিট ইট অফ ইনস্ট্যান্টলি, ওটা খুব ন্যাচারালি। আর যা ইম্প্রোভাইজেশন আমরা করি বা ন্যাচারালি যেগুলো আসে, ধ্রুবদা এতটাই লিবার্টি দেন যে ওটা আসছে কিন্তু চেপে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো সেইগুলো আরও হেল্প করে। কোনো ওয়ার্কশপ না করেই ওটা অন সেট, আমরা ওই রিহার্সালের সময় একটা মিনি ওয়ার্কশপ, ওটাই আমাদের। তো সেই ইম্প্রোভাইজেশনগুলোর সেই লিবার্টিটা পেয়েছি বলে আরও ইজিলি হয়। তো এটার একটা বড় ভীষণই কারণ কি comfortable। যে ওরা এখন এত বেশি চরিত্রগুলো হয়ে গেছে, আমার মনে হয় বহু ক্ষেত্রে ন্যাচারাল ইনস্টিংক্টে ওরা যেটা করছে না, দর্শক ওটাই দেখতে চায়। সেখানে বিয়ন্ড দ্য পয়েন্ট ওদেরকে ওই লিবার্টি দেওয়াটাই আমার সব থেকে বড় কাজ। এটা যে কি ভালো লাগবে এবার মানে পর্দায়, আমি মানে সবাইকে বলছি যে প্লিজ ওদের তিনজনের সম্পর্কের রসায়ন বোধ হয় এই ছবির একটা হাইলাইট। আবিরকে আমি জিজ্ঞেস করব, তোমার যেগুলো একদম ব্লকবাস্টার ছবি, তার মধ্যে কর্ণ সুবর্ণর গুপ্তধনটা আমরা বারবার করে বলি, ওটার যে কালেকশনটা সেটা মানে ভীষণ বড় একটা কালেকশন। তো তুমি আমাকে বলো যে এই যে তুমি এত বড় বড় ব্লকবাস্টার ডেলিভার করেছো, সেটা নিয়ে তোমার ভাবনাটা কি? আমার কোনো ভাবনা নেই। মানে তুমি তোমার তবে আমি নামের আগে কেন মেগাস্টার সুপারস্টার এই এগুলো বসাওনি এখনো, আমি সেটা জানতে চাই, আর সোনা ধ্রুবর স্টার। কাছেও জানতে চাই, সোনা কিন্তু স্টার। আগে আবিরের কাছে জানতে আমার চাই। আমার এই ব্যাপারে ওই একটা মারাত্মক রিয়াকশন খুব ভাইরাল হয়েছিল, সেটা আমি দিচ্ছি একটু পরে। বাট তার আগে যেহেতু তুমি এই কোয়েশ্চেনটা করলে, আমি একটা ধন্যবাদ এই সুযোগে তোমাকে দিই, কারণ তুমি যেভাবে খতিয়ানটা রাখছো, খতিয়ান মানে ক্ষতি নয়, খতিয়ান মানে হিসেব, যেটা তুমি যেভাবে রাখছো সেটা আমার মনে হয় একটু দরকারও, এবং সেটা তুমি অনেক দিন ধরে ধারাবাহিকভাবেই রাখছো। তবে একটু অন সিরিয়াস নোট বলি যে দেখো, এটা যদি আমি বলি যে আমি কাজ করছি ব্যাস, তারপরে আমি কোনো খেয়াল রাখছি না যে ছবিটা কতটা চলছে কি চলছে না, সেটা মিথ্যে কথা বলা হবে। একটা তো সবসময় মাথায় চলে যে কত লোকে দেখলেন, কীরকম হলো। তো আমি না সেটার জন্য অনেকটাই ভরসা করি প্রডিউসারের ওপরে, যিনি আমার প্রডিউসার, ওনাকে জিজ্ঞেস করি। তুমি শ্রীকান্তাকেও জিজ্ঞেস করতে পারো, বা রানের সঙ্গে যখন কাজ করেছি, ইভেন শিবুদের সাথে, আমি ছবিটা রিলিজ হওয়ার 2-3 দিনের মাথায় জিজ্ঞেস করি ঠিক আছে তো। তার বেশি ডিটেল আমি দেখেছি বোধহয় আমার জানার কথা নয়। আমি যা ভাইব পেয়েছি ফ্রম দ্য অডিয়েন্স, তোমাদের কাছ থেকে, আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, বা আমার প্রডিউসারদের কাছ থেকে, কারণ ওটা তো আমার কোর এরিয়া নয়, আমি তো ইনভেস্ট করছি না। সো আমি ওইটা জেনে নিই। যেরকম মানে একটা শটের পরে যেন আমি খুব একটা মনিটর দেখি না, আগে দেখতাম। আমি ডিরেক্টরকে দেখি এবং ডিরেক্টরকে জিজ্ঞেস করি মাঝে মধ্যে কিছু ক্রিটিক্যাল শট বা কিছু একটু অন্যরকম করলাম, ঠিক আছে তুমি বলো। সো এই ব্যবসার ক্ষেত্রে বা ছবির রিচ কতটা, সেই ব্যাপারে আমি ওটা প্রডিউসারকে জিজ্ঞেস করি, ঠিক আছে ওকে ঠিক আছে চলো মুভ অন টু দ্য নেক্সট প্রজেক্ট। আর বাকিটা সেটা সোশ্যাল মিডিয়া বলো বা অন্য জায়গায় যে আলোচনাটা চলে, সেক্ষেত্রে আমার একটাই বক্তব্য আছে যে আমি এখানে দেখো অনেককেই দেখি আলোচনাটা করেন যাদের কাছে আমি জানি অ্যাকচুয়ালি ডেটা পয়েন্ট নেই, একটা ভীষণ তর্কাতর্কি অমুক তমুক হচ্ছে, তো ওটার মধ্যে না ঢোকাই মঙ্গল। একটা সময় অবধি সত্যি কথা বলতে আমি খুব কম্পিটিটিভ ছিলাম, খুব মনে হতো আছে এটা এরকম ওটা ওরকম হলো। অনেস্টলি আমি তোমাকে বলছি, সত্যি বলছি, এটা এখন আর নেই। অবশ্যই আমি খোঁজ রাখবো যে ছবিটা কত মানুষ দেখলেন বা কীরকম তাদের রিয়াকশন কী, রেসপন্স কী, কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে, কিন্তু তার বেশি আমি আর মাথা লাগাবো না। ডিসাইড করেছি, আর এখন সত্যি মাথা সেটা লাগাই না। আর তুমি ওইসব অন্য কি বলছো, ওই একটা রিয়াকশন ছিল না, ওটা অন্য শোয়ের অন্য চ্যানেলে, সেই জন্য আমি বলছি না, একটা করেছিল না এরকম, বুঝতে পারছো? না না জিফ হয়নি এখনো। সো ওই না, ওটার দরকার নেই বাবা, থাক, থ্যাংক ইউ, আমি যেরকম আছি ঠিক আছে, ভালো। সোনা স্টার বললাম না, সোনা স্টারটা একটা নতুন একটা নাম তকমা পাওয়া যেটা নামের আগে বসতে পারে। তুমি আমাকে বলো যে তুমি কিভাবে এই জিনিসটা দেখো, কারণ তোমার এর আগের যে ছবি রিলিজ করেছে সেখানে আমরা দেখেছি দেব ছিল, যাকে আমরা মেগাস্টার বলি, এখন আবির আছে, আবিরও ভীষণ বড় স্টার, এবং দুজনেরই বক্স অফিস সাংঘাতিক, সব থেকে বেশি বক্স অফিস আমরা যদি নায়কদের নিরিখে বিচার করি, এই দুজন একদম হাড্ডাহাড্ডি জায়গায় আছে এবং একদম 1 নম্বর জায়গাতে রয়েছে। তো
তুমি সেই জিনিসটাকে কিরমভাবে দেখো, এটা তোমার জন্য জরুরি কিনা, নাকি তুমি শুধু মনে করো যে আমার যে অভিনেতাকে দরকার আমি ছবিতে শুধু তাকে নিতে চাই? দেখো, আমি যদি প্রোটাগনিস্ট হিসেবে দেখি তাহলে আমার সিংহভাগ কাজই আবিরের সাথে আর তারপর দেবের সাথে। আমার কাছে ওরা দুজনই আমার সত্যি সত্যি ভাইয়ের মতো, আমার একদম পরিবারের মতোই আমি দেখতে ভালোবাসি ওদের দুজনকে। এবং তার বাইরে গিয়ে একটা অভিনেতা সত্তা, যেটা যখন আমি স্ক্রিপ্টটা ভাবছি, গল্পটা ভাবছি, সেটা ভাল লাগে একটা। এবং আমি ভীষণ নিজের কমফর্ট স্পেসের মধ্যে কাজ করতে ভালোবাসি, ফলে আমি খুব চেনাগণ্ডির মধ্যেই করি। আবিরের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ও এই তকমাগুলোর বাইরেও একটা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালির কাছ থেকে এত বছর ধরে যে ভালোবাসাটা পেয়ে এসছে, আমি আবিরকে যতটুকু চিনি আমি জানি ওর কাছে দ্যাট ইজ এনাফ। তো সেটা যদি তোমার দেখার দৃষ্টিভঙ্গি হয় তাহলে মানে এর থেকে আনন্দের আর কি হতে পারে? তুমি তো শেষ পর্যন্ত মানুষের ভালোবাসার জন্য কাজ করছো। আমার ওটা নিয়ে কোনো মানে, এটা ভীষণ ইন্ডিভিজুয়ালিস্টিক। তুমি নিজেকে কেমন করে দেখতে চাইছো, পজিশন করতে চাইছো, আমার মনে হয় সেটা তার ব্যক্তিগত স্তরে তাকে একদম ছেড়ে দেওয়া উচিত। আমি একটা জিনিস তোমাদের থেকেও জানতে চাই, সেটা হচ্ছে যে আবির এত বড় স্টার, এত ডাউন টু আর্থ, আমি মাঝে মাঝে ভাবি আবির এত ভালো কি করে, মানে আমি অনেক বছর ধরে ওকে চিনি, কিন্তু আমার তাও মনে হয় এত ভালো, এত ডাউন টু আর্থ, এত ওয়েল বিহেভড, কোনো ট্যান্ট্রাম নেই, এগুলো কিভাবে সম্ভব? যারা সব সময় থাকে পাশে, আমি তাদের থেকে জানতে চাই তোমার কি মনে হয়? একটা আবিরদার নিজের উত্তর আছে এই ক্ষেত্রে। না, হ্যাঁ, please যতটা একটু ভালো বলো, আমাকে আবির, মনে তোমার হয় উত্তরটা ততটা বলো। ভালো আমি নই। যতটা ভালো, এইটা হচ্ছে মানে লাইন। হচ্ছে অতটা ভালো সম্ভব অতটা নয় ভালো এটা। সম্ভব আর নয়, বিশেষ হ্যাঁ। করে সোনাদার আলোচনায় যখন বলি সোনাদা কি ভালো না, ভীষণ সুইট, ভীষণ ভালো একটা লোক সোনাদা, ওটা হওয়া সম্ভব না। মানে আমি একটু আগে একটা ইন্টারভিউতে বলছিলাম যে আমি মনে মনে এখনো মাঝে মধ্যে মনে হয় যে যদি সোনাদার মতো হতাম তারপরে হবে না, এত ভালো না লোকটা। বাট হ্যাঁ, ওভার টু ইউ। হ্যাঁ, না, তো তুমি বলো, তুমি আমার উত্তরটা এটাই আগে উত্তর দাও। যে ওই আমি ওটাই যতটা ভালো বললাম। মনে হচ্ছে অতটা ভালো নয়, ওটা ভালো হতেও নয়, পারে না কেউ। বাট বাকিটা আমার মনে হয় আমার আশেপাশে যারা আছেন, যাদের সঙ্গে আমি রেগুলার কাজ করছি, তারা বেটার উত্তর দিতে পারবে। হ্যাঁ, আমাদের তো খারাপ মনে, দেখো ও ছোটবেলা থেকে দেখছে। আমি গুপ্তধন যখন শুরু করেছি 2018, মানে প্রায় 8-9 বছর আগে থেকে চিনি। আমার তো কোনোদিন মনে হয়নি এই মানুষটা এত বড় স্টার, বা এই মানুষটার এটা আছে, এই ট্যান্ট্রাম, এই ওই। তো আমার কাছে সোনাদার মতন আবিরদা। তো আমি আলাদা করে এই মানুষটা এইটুকু খারাপ, এটা ভালো, এটা আলাদা করে সত্যি বলতে পারবো না। সেটে যেটুকু দেখে অভ্যস্ত, আমাদেরই মতন, ঠিক আছে। আমরা সবাই মুডি, আমরা কেউ খুব ভালো সেরকম নয়, মানে সেটা আমাকেও আগের দিন বলছিল, দেখে শান্ত মনে হয় নয়, যথেষ্ট মাথাটা গরম আছে। তো ব্যাপারটা তাই, আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি, আবার মাঝে মাঝে খারাপ হয়ে যায়, কিন্তু সবার মধ্যে এটা আছে। ওকে, অর্জুন তুমি আমাকে বলো। হ্যাঁ, ওই জন্যই আবিরদা আলাদা, কারণ এটা খুব কঠিন জিনিস। হ্যাঁ, মানে এত বছর ধরে কনসিস্টেন্টলি ভালো কাজ করে গিয়ে যেই অ্যাটেনশন, জনপ্রিয়তা, যে ধরনের কাজ রেগুলার বেসিসে আবিরদা যে জায়গাটা ধরে রেখেছে নিজের, Female fan জাস্ট বাই বিং, following, ও ইয়েস, সাংঘাতিক। শুধু ফিমেল ফ্যান পড়ে ওভারঅল, বৌদিরা। যে জন্য সর্ববয়সের, সর্ববয়সের। মানে অবিশ্বাস্য রকম সর্ববয়সের আপ ডাউন করে ওটা। না না, আমাকে জিজ্ঞেস করো হল ভিজিটে রীতিমতন বাঁচানোর জন্য আমি সামনে থাকি, মাঝে মাঝে এরকম হয়েছে। মহিলাদের মাঝখানে মানে সামলানো মুশকিল হয়ে যায় আর কি। থ্যাঙ্কস ফর অল দ্যাট। এত শর্ট আফটার হওয়া সত্ত্বেও এরকম গ্রাউন্ডেড থাকা, এটা শুধু ওনার শিক্ষার পরিচয় না, আমাদেরও শেখা উচিত। এটা হ্যাঁ। অনেকেরই শেখা উচিত, সে তর্কে আমি যাচ্ছি না, কিন্তু অর্জুন ইদানিং ওয়ান লাইনার গুলো অপূর্ব টাইমিং আর পথে যাচ্ছে। অর্জুন, এটা কি পান ইন্টেন্ডেড? তাহলে আর কি জিজ্ঞাসা করলে আর লাভ নেই। নিচে নিচে লিখে আমি ডিটেইলে যাচ্ছি না। ওইটা শেখার মতন কিভাবে কাজটাকে প্রাধান্য দেওয়া উচিত এবং ভালো মানুষ হওয়াটাকে গুরুত্ব দেওয়া উচিত, বাকিগুলো সব নয়েজ যেটাকে বলে থাকি আমরা। আচ্ছা, না, এই বিষয়ে তো আমার অনেকটা শিক্ষা তো ওই বাড়ি থেকেই এসেছে। ঠিক, এক্ষুনি আমি বলতে যাচ্ছিলাম কালকে যে- একটা অনুষ্ঠানেও সেটা বলেছি। সত্যি কথা, আমি দেখেছি সামনে, আমি যখন একদম আনকোড়া আমার মনে আছে একটা কাজে, সেই মানে অ্যানেকডোটটাও শেয়ার করছিলাম গতকালই, বেনুদাকে আমি দেখেছি। তো আমি আশেপাশে এরকম অনেক মানুষকেই দেখেছি, এবং আমিও যখন প্রথম দিকে কাজ করেছি তখন আমার থেকে যারা একটু সিনিয়র ছিলেন বা আমার কো অ্যাক্টার্স ছিলেন, আমি তাদের কাছে সত্যি কথা বলতে কখনো খুব নেগেটিভ ভাইব কিছু পাইনি। আমি অপুদার কথা বলছি, অপুদার সঙ্গে যখন আমি ব্যোমকেশ করছি তখনও অনেকে শুরুর দিকে একটু বলেছিলেন যে একটু ব্যোমকেশ অজিতের মধ্যে একটু ঝগড়া লাগানোর তালে ছিলেন। আমি সিরিয়াসলি বলছি, একদিনও এরকম হয়নি। বাট আর একটা জিনিস আমার খুব মজা লাগতো, অপু তো হঠাৎ হঠাৎ কানের কাছে একটা কথা বলতে, যেটা আমার প্রচণ্ড হেল্প করতো।
ছোট্ট একটা টোটকা বলে গেল। সো আমি এদেরকে দেখেছি, সো আমার মনে হয়েছে যে এরা যদি পারে আমি কেন পারবো না। না গো, এটা আমিও ফিল করেছি, যেহেতু আমার এই ইন্ডাস্ট্রি থেকে নয়, আমি একদম আউটসাইডার। আমি প্রথম কাজ করেছি ওদের সঙ্গে। ডিসিপ্লিন, মানে আমি যখন কাজ করেছি তখন আবিরদা অনেক বড় নাম, সেই জায়গা থেকে ওরা দুজনেই আমি দেখেছি ভীষণ ডিসিপ্লিন। আমার এখনো আমি শুটিংয়ের পর আড্ডা মানে হয়, কিন্তু ওই যে রোজ হল্লাটা যেটা বা কিছু জিনিস মানা, এই জিনিসগুলো আমি ওদের কাছ থেকে দেখেছি। ওই পরিবেশটা ভীষণ ম্যাটার করে। আবিরের থেকে একটা জিনিস আমি মাঝে মধ্যেই শুনি, ও খুব অনেস্টলি বলে, সেটা হচ্ছে যে সোনাদা আমার দায়িত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। কারণ এত বেশি বাচ্চারা আমার দিকে লুক আপ টু করে, আমাকে একটা আইডিয়ালাইজ করে, কোথাও একটা আমারও দায়িত্ব বেড়ে গেছে যে হাউ টু কন্ডাক্ট মাইসেলফ। এটা খুব রেয়ার ঘটে যেখানে একটা সিনেমার চরিত্র তোমার নর্মাল লাইফের সাথে মিশে গিয়ে তোমারও একটা ব্যক্তিগত স্তরে একটা খুব সুন্দর উত্তরণের জায়গা। সেটা আমার মনে হয় ফেলুদার ক্ষেত্রেও ওর ঘটেছে, ব্যোমকেশের ক্ষেত্রেও ঘটেছে, সোনাদার ক্ষেত্রে হয়তো ছোটদের মধ্যে সেই পরিধিটা বা দায়িত্ব বোধটা হয়তো ওর অনেক বেড়ে গেছে। আমরা এখানে এরকম একটা টিমের সঙ্গে আছি, আমি যদি ভুল না হই এখানে কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করেনি এই বিধানসভা নির্বাচনে, আমি ঠিক বলছি তো? কোনোদিনই করিনি আমি, মানে ঠিক বলেছো। হ্যাঁ, ঠিকই আমি বলেছি, ঠিক বলছি। না কখনোই কাউকে দেখা যায় না। হ্যাঁ, তো আমি আবিরের থেকে যেটা জানতে চাই, এই মুহূর্তে তো নতুন সরকারও বদল হয়েছে এবং একটা আলোচনাতে আমরা বারবার করে ফিরছি, সেটা হচ্ছে এই যে টলিউডের সাথে এতটা রাজনীতি জড়িয়ে যাওয়া এবং তার নানা রকম প্রভাব, যার মধ্যে অনেক নেগেটিভ প্রভাবও আছে, কিছু হয়তো পজিটিভও থাকতে পারে। এই যে জায়গাটা বলা হচ্ছে যে টলিউড আর রাজনীতি দুটো না জড়ালে সবচেয়ে ভালো হতো, তুমি এই জায়গাটাকে কিরম ভাবে দেখো? দেখো, একদম জড়াবে না সেটাও আবার সম্ভব নয়, সেটা একটুখানি বেশি চাওয়া হয়ে যাবে, বেশি কাল্পনিক হয়ে যাবে যে একদমই জড়াবে না। কিন্তু যেটা তুমি বলছো সেটাও বলছি যে প্রত্যেকে তো নিজের নিজের কাজ আছে। এবার যদি কেউ মনে করেন যে তার অভিনয়ের কাজ বা পরিচালনার কাজ বা প্রযোজনার কাজের পাশাপাশি তিনি তার একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও তিনি পরিচিত হতে চান, সেটা তো তার ব্যাপার। আবার যদি কেউ চান যে না, আমার রাজনৈতিক মতামত আছে, সেটা আমি নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে শেয়ার করব বা আমি আমার মতো থাকবো, সেটাও তার ব্যাপার। মুশকিলটা একটা হয়, ধরো আজকে একেবারেই কোনো একটা রাজনৈতিক পরিবেশ বা কোনো রাজনৈতিক মঞ্চ বা কোনো রাজনৈতিক অনুষ্ঠান এখন কেমন একটা হয়ে গেছে না, যে ওখানে কারা কারা গেলেন দেখি, সব জায়গায় যে যেতে হবে এমন তো কোনো প্রশ্ন নেই। আর একটাও যেটা আমি নিজে লক্ষ্য করেছি, আমি একটু যারা জুনিয়র আছেন বা এখন তো অনেকেই ওই মোবাইলে মানে একটু বলো কি বলবে এইসব করে, তো আমি মাঝে মধ্যে ওদেরকে বলি যে দেখ, একটা সিনেমার প্রিমিয়ারে এসে রাজনৈতিক মতামত কেন জানতে চাইছিস? আমি ঠিক এক্স্যাক্টলি একই জায়গা থেকে বলছি, রাজনৈতিক মঞ্চে গিয়ে কি কেউ জিজ্ঞেস করবে আপনি সপ্তডিঙ্গার গুপ্তধন দেখবেন? জিজ্ঞেস তো করবে না, করা উচিত নয়। আমার মনে হয় ওইগুলো ফারাকগুলোটা একটু করা উচিত মনে হয়, কারণ তাতে করে আমার মনে হয় উপকারী হবে। আর আমার কেন জানি না মনে হয় যে আমি খুব সচেতনভাবেই এড়িয়ে চলি, কারণ আমার মনে হয় সব কিছু নিয়ে মতামত দেওয়ার যোগ্যতাও কি আমার আছে, দরকারও কি আমার আছে? কেন এত কথা বলবো? আমার তো রাগ হয় মাঝে মধ্যে, মানে আমি শুধু আমার আশেপাশের বলছি না, ধরো অন্য ইন্ডাস্ট্রিতে আমি যদি দেখি যে একদম ইন্ডাস্ট্রির একজন, সে হঠাৎ এমন একটা বিষয় নিয়ে কথা বলছে, সেটা সে না বললে হয়, আমার মনে হয় কেন এটা নিয়ে কথা বলবে, তো আমি কেন সেই ভুলটা করবো? তো সেইভাবেই করা। তবে আমি ভীষণভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটি মানুষের, বিশেষ করে শিল্পীদের, একটা সুস্পষ্ট রাজনৈতিক মতামত থাকাটা খুব দরকার, উচিত অন্তত থাকা। এবার সেটাকে কিভাবে ব্যক্ত করবে বা আদৌ ব্যক্ত করবে কিনা সেটা তার ওপিনিয়ন। আমি চাইবো আমার ওপিনিয়ন আমি অন্যের উপর চাপিয়ে দেবো না, তো এক্স্যাক্টলি সেটাই আমি তার থেকেও রেসিপ্রোকেটেড হোক চাই, যে তার মতামতটা যেন আমরা জোর করে চাপিয়ে না দেওয়া হয়। দ্যাটস ইট। ঈশা, আমায় বলো। কি বলবো? একই প্রশ্ন তোমাকেও করছি, যে এই যে বলা হয় যে টলিউড এবং রাজনীতি এই দুটো এত জড়িয়ে যাচ্ছে যে অনেক নেগেটিভ প্রভাব আসছে, তোমার কি মনে হয় যে এই দুটো আলাদা থাকা উচিত, বা তুমি বিষয়টাকে কিরম ভাবে দেখো? দেখো, উচিত অনুচিত কে কি করবে সেটা তো আমি বলতে পারি না, এটা ব্যক্তিগত ব্যাপার। কেউ রাজনীতিতে জড়াবে না, তার চয়েসটাকে সে সবার সামনে রাখবে না। আমার মনে হয় যেরকম আবিরদা বললো, রাজনৈতিক সচেতনতা বা রাজনীতির সম্পর্কে আমার প্রচুর জ্ঞান আছে, আমি তোমায় দিতেও পারি সেগুলো ফ্রিতে, কিন্তু সেগুলো আমি আমার বাড়ির ড্রয়িং রুমে বসে দেবো। আমি কমফোর্টেবল নই, কারণ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে ভোট দাও, কিন্তু কাকে দিচ্ছ সেটা যেন বাবা মাও না জানে। তো এই ব্যাপারটা থেকে বড় হয়েছে, এখন দেখছি সবটাই কিছু হলেই 2-2 4 করে ফেলছে সবাই।
তো যেটা আবিরদা বললো যে ভীষণ বেশি কথা বলছে চারপাশে লোকে, এবার যার মনে হচ্ছে সে রাজনীতিতে আসবে, সে করবে, অসুবিধা নেই, কিন্তু যখন সবাই মিলে ইন্ডাস্ট্রিটার খারাপের দিকে যায় তখন আমাদের অবভিয়াসলি খারাপ তো লাগবে। এইটা আমার কাজের জায়গা, আমি সবসময় আশা করব সব কিছু পজিটিভ হোক, ভালো সিচুয়েশনে কাজ হোক, কাজ বাড়ুক। তো আমি চাইবো না সেটা রাজনীতির জন্য খারাপ হোক, কি প্রডিউসারে মারামারি হচ্ছে তার জন্য খারাপ হোক, আমার জানার দরকার নেই, কাজের পরিবেশটা থাকলেই হলো। এবার তার বাইরে গিয়ে লোকে রাজনীতি করুক না করুক, আমি যেমন বলবো না, আমাকেও কেউ যেন না বলে। তো ব্যাপারটা ক্লিয়ার আর কি, রাজনীতি করো, কাজের পরিবেশটা থাকুক, তারপর। ওকে, অর্জুন আমায় বলো। না, উচিত অনুচিত ডিবেটের কোনো শেষ নেই। তো এবারে কে কি কার কি মতামত, সে কেউ চাইলে এক্সপ্রেস করে, কেউ না চাইলে এক্সপ্রেস করে না। যেরকম ঈশা বললো যে আমি আমার ড্রয়িং রুমে সেটা নিয়ে আলোচনা করবো, আর আবিদ্যা যেটা বললো যে একটু রিয়েলিস্টিক হওয়া দরকার আছে, খুব জড়িয়ে না গেলেই ভালো আমাদের এন্টারটেনমেন্ট আর রাজনীতি, কিন্তু রিয়েলিস্টিক হতে গেলে হয়তো খানিকটা কোনো না কোনোভাবে এফেক্ট করবে, তো সেটা করবে। এখন কি করা যাবে, তো কিন্তু তার বেসিসে ডিসক্রিমিনেশনটা না হলে ভালো হয়। মানে ও তো অমুক রঙের সঙ্গে যুক্ত, তাই আর কি সেই বেসিসে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফলোয়ার অনুযায়ী কাস্টিং করার মতন, ওটা না হলে ভালো হয়। সেই ফ্রিডমটা যেন সবার থাকে, এইটুকুই চাইবো আর কি। ওকে, ধ্রুব তুমি আমায় বলো, তুমি তো 2018 থেকে এখানে কাজ করছো, বিশেষ করে এই টলিউডের মধ্যে, ফলে এই যে বছরগুলো সেইটার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তোমার কি মনে হয়েছে এই বিষয়টা সম্পর্কে? তুমি ঠিকই বললে, আসলে আমার পার্সপেক্টিভটা ভীষণই একটা প্রবাসী বাঙালির পার্সপেক্টিভ, কারণ আমি তো আমার পুরো কাজের পরিধিটাই 20 বছর ধরে মুম্বাইতে, হ্যাঁ, এবং সেখানে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করে আমি সেখানে রাজনীতি কোনোদিন যে এক্সিস্ট করে এটাই জানি না। ফলে আমার বড় হওয়া, আমার কাজ শেখা, সিনেমা এবং রাজনীতি এই দুটোকে একসাথে দেখে আমি কাজটাই শিখিনি। ফলে আমার কাছে এটা খুব নতুন পরিবেশ, তুমি যদি সেই অর্থে জিজ্ঞেস করো। আমার একটাই যেহেতু নিজের কাছে মনে হয় যে তুমি যেটাই করছো বা যেটাই বলছো তাতে যদি সার্বিক ভালো হয় নিশ্চয়ই করো। বম্বেতে আমি কোনোদিন কাউকে রাজনীতি নিয়ে আলোচনা করতে, মানে আমার জ্ঞানও তো শুনিনি। ইন্ডাস্ট্রি তো গ্রো করেছে অপূর্ব সুন্দর করে, কারণ তারা শুধু কাজ নিয়েই ওয়াকিবহাল। টলিউডে যদি রাজনীতির আলোচনাতে টলিউড বাড়ে বা বাড়তো নিশ্চয়ই ভালোই হতো। 2018 থেকে 26-এ আমি সাংঘাতিক কোনো গ্রোথ যেহেতু এখন অবধি চোখের সামনে দেখিনি, আমার মনে হয় আরেকবার রেট্রোস্পেক্টে নিশ্চয়ই জায়গা খোলা আছে, এবং সেটা সম্পূর্ণ কাজের নিরিখে, কাজের পার্সপেক্টিভে, যেটা করতে আমি ফিরে এসেছি, যেটা করতে আজকে আমরা সবাই এখানে। কাজ নিয়ে তুমি আমার সঙ্গে 24 ঘন্টা আলোচনা করো, আমি দেয়ার। তার বাইরে আমি যেহেতু আমার অভ্যেসটা নেই, আমার কাছে খুব অপ্রাসঙ্গিক মনে হয়েছে। একাডেমিক্যালি আমি রাজনীতি নিয়ে অত্যন্ত ওয়াকিবহাল, সারা জীবন পড়াশোনা করেছি, করব, কিন্তু সেটা আমার ব্যক্তিগত স্পেস। আমি কাজ করতে এসেছি ইন্ডাস্ট্রি কাজের জন্য। কনস্ট্রাকটিভ ডিসকাশন হোক, কেমন করে সর্বভারতীয় স্তরে আমরা নিজেদেরকে বড় করতে পারি, এর বাইরে কোনো আলোচনায় আমি ইন্টারেস্টেড নই। আচ্ছা, সবাইকে একটা করে লাস্ট প্রশ্ন করতে চাই। ধ্রুবর কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে সোনাদা সিরিজের কটা ছবি তুমি বানাতে চাও মোট? আমি তো ভেবেছিলাম জীবনে একটা সিনেমা বানালেই আমি খুব খুশি হয়ে যাব, সেটা যে এতগুলো সিনেমা বানিয়ে ফেলবো এটাই আমার কাছে একটা বিষয় আর কি। দর্শক এখনো সত্যি চাইছে ওদের দেখতে, ভাস্বতী, জানো তো। যতদিন অবধি আমরা বুড়ো হচ্ছি ততদিন অবধি চলতে পারে। ওরা খুব একটা বুড়ো হবে না, জানো তো, মানে ওদের জেনেটিক্যালি বুড়ো হওয়ার লেখা নেই ওদের জীবনে। করি না এটা, এটা ভালো করে মানুষ দেখুন, দেখি কেমন ফিডব্যাক পাই। পরের গল্পটা আমার আর সুগতদার মাথায় অনেকটা বসে গেছে অলরেডি, তো এরপর আরেকটা করব এটা আমি নিশ্চিত, এই অবধি বলতে পারি। আচ্ছা, অর্জুনের থেকে আমি জানতে চাই যে কত নাম্বার ছবিতে তোমাদের চরিত্র দুটোর বিয়ে হবে, এটা তুমি চাও? এটা কি করে অভিনেতা বলবে? তোমার তো একটা চাওয়া থাকতে পারে। দর্শক হিসেবে আবির ঝিনুকের বিয়ে দেখতে চাই কি, আমি এটা খুব একটা ভাবিনি যে কতটা কি চাই। দর্শকের প্রশ্ন সেটা, যেমন কবে আমরা সোনাদার লাভ ইন্টারেস্টকে দেখবো, ওরকম ভাবে কবে আবির ঝিনুকের বিয়ে হবে, কিন্তু এটা কবে, মানে আমি কোনো চাওয়ার তাড়া নেই আমার, আর এটা লেখাতে কবে হবে সেটা প্রেমটা তো তো চলছেই, বিয়ে করার কি দরকার? আমার কখনো কখনো মনে হয় এক্সপেকটেশনের মজাটা কালমিনেশনে নেই। সো ওই এক্সপেকটেশন আর কালমিনেশনের মাঝের গ্যাপটাতেই বোধহয় আমাদের অবস্থান, গল্প বলা, মানে গল্প বলিয়ে হিসেবে। হ্যাঁ, হ্যাঁ। তো থাক না, ওই গ্যাপটুকু থাক, ওই গ্যাপটাতেই মানুষের ইন্টারেস্টটা আটকে থাকে।
শোনো, এই ব্যাপারে আমি একটা সূত্র খুঁজে পেয়েছি। সোনাদার কাজ তো ধাঁধা সমাধান করা। এই যে একটু আগে ঝিনুক রূপী ঈশা বলেছে, কর্ণসুবর্ণ বলেছিল তো স্ক্রিনেই আছে, সিনেমাতেই আছে, যে না না আমরা তিনজনই ঠিক আছি, চারজনের কোনো প্রয়োজন নেই। এইটা একটু মন দিয়ে যদি ভেবে দেখো, এতে যে শুধু সোনাদার নায়িকা আসছে না তা নয়, আইদার ওদের বিয়েটা হচ্ছে না বা বিয়ে পরবর্তী হ্যাঁ সোনা দাদু হচ্ছে না আর কি, সোনা দাদাও হয়ে থাকছে। মানে চারজন দেখো সম্পর্কে তো আমি কাকা, কাজে যদি এখন নতুন অতিথি আসেন তাহলে তো আমি সোনা দাদু হব। ঠিক। সেটা ওরা ওইভাবে বলেছে না তিনজন, মানে ওভাবেও চারজন হবে না আর কি। ওভাবেও চারজন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আমি এই ছবিটার বাইরে গিয়ে একটু ঈশাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যদি আমরা দেখি যে আবির আর ঈশা কোনো ছবির নায়ক নায়িকা, আর Chance নেই। এইখানে যে ইকুয়েশন সেইরকম প্রস্তাব এলে তখন কেমিস্ট্রিটা ব্যাক কিরকম অফ দ্য হবে, তখন মাইন্ড খুব হাসি পাবে কিনা? সোনাদা ঝিনুক মনে হবে। জানি না, আমরা সত্যিই ভাবিনি, আমি তো ভাবিনি, আমার মনে হয় না কেউ ডাকবে বলে, কারণ এই সোনাদা ঝিনুকের ইকুয়েশনটা এস্টাবলিশ হয়ে হ্যাঁ, গেছে তো। হ্যাঁ, ওই জন্যই প্রশ্নটা খানিকটা, করলাম, হ্যাঁ। কিন্তু এটা করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে মানে আবির চ্যাটার্জি আমার নায়ক, এইটা একটু মিস হয়ে গেল। ওটা ঠিক আছে, আমি বলেছি যে একটু গল্প ভাবো যে আবিরলালকে ছেড়ে দিয়ে ঝিনুক আর সোনাদার কিছু একটা হোক। কেলেঙ্কারি করেছে। এই ধ্রুব আবির লালের সাথে এটা সোনাদা এটা এটা করতে পারবে না। এটা আমার স্ক্রিপ্টের প্রভিউ এর দুষ্কর্মের বাইরে। ধ্রুব একটু আগে কোয়েশ্চেনে বলেছে পরেরটা ভেবেছি, তারপর একটা সব হ্যাঁ যেরকম ভাবে ঝিনুক মানে এতে- তোমার রিলিজ আছে 15 থেকে। মানে এরপরে প্রথম প্রশ্ন এই কি, তাহলে পরেরটা করবো কি আদৌ আর ভাববো কি আদৌ আর? শোনো, ঝিনুক যেরকম সম্পূর্ণ ভাবে thought process থেকে চিন্তিত থাকে না যে সোনাদা পড়ে যাও না সোনাদা, মানে আবিরলালও থাকে, কিন্তু হতে পারে ব্যাপারটা, আমি সেটাই বলছি, যদি হয় তাহলে তো ঠিক আছে, হয়ে গেল। না কোনো সম্ভাবনা, তুই ভুলভাল ভাবিস ওরা তুই। ধ্রুবদান না করে দিচ্ছে। এইটার সূত্র ধরেই আবিরকে শেষ প্রশ্ন করতে চাই, যে এই তুমি যেরকম বলছো না যে সোনাদা পড়ে যেও না, এরকম আমি প্রচুর মহিলাকে দেখেছি যারা আবিরকে নিয়ে খুব চিন্তিত, কোথায় ঢুকছে, কোথায় হাতে লেগে গেল, কোথায় পড়ে লেগে গেল, আহা একটু কারা কষ্ট গো? হচ্ছে, তাহলে আহা দেখছো উনি ঘেমে আমার গেছে। অবস্থাটা বোঝো তো, ওই জন্যই তো আমি যদি মানে পড়ে যাবার ইচ্ছেও থেকে পড়তে পারছি না। এই জন্যই সেমন্তী সরকার আসছে না, এত মহিলারা তো আছে। তো ওইটাই প্রশ্নটা, ওটাই যে এইবারে যে তুমি সোনাদা হিসেবে আবার আসছো, তোমার ফিমেল ফ্যান ফলোয়িংদের তুমি কি বলতে চাও, বিশেষ করে তারা যারা সোশ্যাল মিডিয়াতে লেখে আমি আবির চ্যাটার্জিকে বিয়ে করতে চাই? ওটা তো হবে ওটা না। তো হ্যাঁ, ওটার কোনো চান্স নেই, এটা বলে দিলাম। না, থ্যাংক ইউ ফর অল দ্য লাভ, বাট দেখো এটা বলি, মজা করেই বলছি, সোনাদা কিন্তু খোলসা করেনি যে সোনাদার জীবনে আদৌ কোনো প্রেম আছে কি নেই, এবং সেমন্তী সরকারের সঙ্গেও আদৌ কোনো রোম্যান্টিক কোনো অ্যাঙ্গেল ওদের ইকুয়েশন ওদের মধ্যে ছিল কি না, সেটা সোনাদা খোলসা করেনি। ইভেন সেটা ধরো ঝিনুকের সঙ্গে তো সারাক্ষণ দেখা হচ্ছে না, আবিরলালের সঙ্গে প্রায় সারাক্ষণ দেখা হচ্ছে, আবিরলালকেও বলেনি। কাজে ওই ধোঁয়াশাটুকু থাক না, কিন্তু এই সবকিছু এই অত প্রসঙ্গটা তো অন্ধকারে ঢিল উঠেই ছিল, মারছি আবিরলাল আমরা। তোমার পেছনে লেগেছিল। হ্যাঁ, কিন্তু ওকে তো উত্তর দেয়নি। never. সো সোনাদা কিন্তু কোথাও কমিট করেনি, নাম্বার ওয়ান। তা একটু ধোঁয়াশা থেকে ওই কুয়াশা থাকুক, কুয়াশা ভালো। আমি দেখো, আমি আমার অঞ্জনদার ফ্যান, সো কুয়াশা তো আমার ভালোই লাগে, তো একটু কুয়াশা কুয়াশা থাকুক। অঞ্জনদার গানের লাইনই বলে দিচ্ছি আমার সমস্ত মহিলা ফ্যানেদের জন্য, তোমার খয়েরি চুলের গন্ধ আর কুয়াশা।